একটা জিনিস জানতে পেরেছিল যে এখানে যে বললাম 1 মাস আগে যে ফ্যামিলিটা থাকতো ওরা খুব ভালো ফ্যামিলি ছিল। মানে এতটাই ভালো ছিল যে এখনো ওরা যাওয়ার পরেও আজ প্রায় মানে নীলার ধরো এই কন্ডিশনটা 2 বছর চলেছে, হ্যাঁ। মানে এই সময়েও ওরা ওদের কথা বলে, খুব ভালো, এখনো কথা বলি, হ্যাঁ, ফোন করি, হ্যাঁ। কিন্তু ওদেরও জানো তো কি অবস্থা। বলছে কি হয়েছে? বলছে আরে ওই ভদ্রমহিলার 3 ছেলে মেয়ে, মানে দুজন, ডেফিনেটলি পাড়া প্রতিবেশী মানুষ তো জানতো, ওর জন্য বললাম হন্টেড না। কিন্তু নীলার এই প্রবলেমটা তো এটাকে ওরা মানে হরমোনাল চেঞ্জ এন্ড অল সবকিছুই এগুলিই ভেবেছে। যখন নামে ওর দিম্মা না নীলাকে দেখে বলছে উমা ওর কি অবস্থা হয়েছে, কি সুন্দর ফুরফুরি নাতনি আমার ছিল, কেমন কালো হয়ে। মানুষের ইচ্ছের কোনো শেষ নেই। সকল ইচ্ছে কিন্তু আমাদের আবার পূরণও হয় না, তাই না? কিছু ইচ্ছে পূরণ হয়, কিছু আবার চলে যায় আমাদের সঙ্গে, আমাদের সাথেই শেষ হয়ে যায়। কিন্তু এমন অনেকজনই আছে যার কথা উল্লেখ করব, সে যে কারণের জন্য হোক অধিকাংশ স্বপ্নই তার পূরণ হয়নি, এবং সেই স্বপ্নের তাগিদেই সে নাকি মৃত্যুর পরেও যেতে পারছিল না সেই অন্য লোকে। আজকে দুটো ঘটনা থাকবে, কিছু ছোট ছোট ঘটনাও এসে রয়েছে, ভাবলাম যে না আজকে বড় ঘটনার সঙ্গে ছোট ঘটনা আমি অ্যাটাচ করে দেবো, দুটো ঘটনাই শুনতে হবে। এবং দুটো ঘটনাই কিন্তু ছোট হলেও আমি বলবো একদম পুরো মারাত্মক একটা ভয়ঙ্কর একটা ঘটনা। তো শুরু করছি হলো আজকের ঘটনাটা প্রথম পাঠিয়েছে নির্মল সাহা, নির্মল সাহার ঘটনা দিয়ে শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও দুটি ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। আপনাদের যেমন সুবিধা, যদি আপনারা ভয়েস রেকর্ডিং করে পাঠাতে চান পাঠিয়ে দিতে পারেন, লিখিত পাঠাতে চান পাঠিয়ে দিতে পারেন, আমি কনভার্ট করে নিয়ে আসবো। হুম। তো চলো আর দেরি করছি না, নির্মল সাহার ঘটনায় যাচ্ছি। অ্যাকচুয়ালি নির্মলদের সঙ্গেই হয়েছে ঘটনা, এবং ও নাম প্রকাশ করতে ওর কোনো অসুবিধা নেই, কিন্তু জায়গার নামটা প্রকাশ করতে মানা করেছে, পার্টিকুলারলি যেই জায়গায় ওর সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। এটা অ্যাকচুয়ালি একটা কোয়ার্টার। ওর বাবা রেলওয়েতে চাকরি করেন এবং বেশ ভালোই একটা পোস্টে আছে, এবং ওদেরও নাকি মানে এদেরও ট্রান্সফার হয়, এদেরও নাকি বলাটা ভুল, এদেরও ট্রান্সফার হয়, সেটা আমরা সবাই জানি। তো নির্মলের একটা আমি নির্মল বলেই বলছি, বাট ওর নিক নেম কিন্তু সবাই পল্টু বলে ডাকে, হ্যাঁ। তো নির্মলের দিদি ওনার নিক নেমটা ইউজ করতে আমাকে বলেছে নীলা। তো নীলা যখন এই নতুন জায়গায় ট্রান্সফার হয়, নির্মল তখন ক্লাস 8 থেকে 9-এ উঠেছে, নীলা বোর্ড কমপ্লিট করেছে, ওর জন্যই আর কি ও মানে উনি হোল্ড করে রেখেছিলেন যে নতুন জায়গায় গিয়ে এর এইচএসটা মানে 11 ক্লাসটা অ্যাডমিশন নেবে। তো ঠিক আছে, কোয়ার্টারটা খুবই সুন্দর, এবং জাস্ট 1 মাস আগে এই কোয়ার্টার থেকে গেছে আর কি। তুমি যদি ভাবো যে অনেকদিন ধরে পরিত্যক্ত তাই হয়তো ভৌতিক কাণ্ড, একদমই না, জাস্ট 1 মাস আগে গেছে, এই পোস্টটা খালি হয়েছে, তারপর ওনারা এসছেন আর কি, হ্যাঁ। ঠিক আছে, কোয়ার্টারটাও বেশ ভালো, এবং একটা পাড়া কালচার আছে এইটার মধ্যে। তো ভাই বোনের তো খুনসুটি বুঝতেই পারো, হ্যাঁ, প্রচন্ড খুনসুটি চলে, হ্যাঁ। তো যাই হোক, খুনসুটি চললেও ফিজিক্যালি কিন্তু কেউ কাউকে কোনোদিনও টাচ করেনি, না দিদি ভাইকে মেরেছে, না নির্মল বলছে না আমি দিদিকে কোনোদিনও টাচ করিনি। ওই মুখে মুখেই জারুন কি, যেমন ওর সঙ্গে একটু ঝগড়াঝাটি করলাম, নির্মল বাবুর কিন্তু এখন সন্তানাদিও হয়ে গেছে, মানে অনেকদিন আগেরই ঘটনা, তখন নির্মল খালি ক্লাস 8-এ উঠেছেন আর কি, 9-এ উঠেছেন। তো খুনসুটি চলছে, তখন মনে আছে কমিক গুলি বেরোতো, হ্যাঁ। ওর দিদির একটা অভ্যাস ছিল, ওর বাবা মানে অনেক প্যারেন্টসরাই আছে, আমি তো বলি যে খুব ভালো হ্যাবিট, বাচ্চা যদি বই পড়ে না, বই পড়ার নেশাটা থাকে, প্রচুর বই কিনে দিন আপনারা, এটার থেকে ভালো নেশা হতে পারে না। নেশা জেনারেলি বলে খারাপ, বাট আমি বলবো এই নেশাটা থাকলে প্রচন্ড ভালোই হবে। তো ওনার না মানে নীলার খুব কমিক পড়ার মানে প্রবণতা, মানে গল্পের বইতে পড়তো, কমিকও পড়তো, আর না একা একা অনেকে এই অভ্যাসটা আছে, অভ্যাসটা কিন্তু আমারও আছে। ওই হাসির কিছু হলে না হা হা করে হাসতাম, তো আমার মা বলতো এই পাগল হয়েছিস নাকি। তো কিছু কিছু মানুষের কিন্তু এই অভ্যাসটা আছে, যে বহিঃপ্রকাশ হয়ে যায় আমাদের ইমোশন গুলি। তো ওর মা বলতে, ওর মা মানে ওর মা নির্মল অ্যান্ড ওনার বাবা জানতে দিয়েছে এই তো কিছু হাসির কিছু পড়ছে, হি হি করে হাসছে, তো ইটস কোয়াইট কমন। ঠিক আছে, নীলা কিন্তু খুব ভালো, মানে
গান শিখেছে, হ্যাঁ, ওর বিষয়টা কমপ্লিট হয়ে গেছে। নিপুণের জন্য যেহেতু নতুন জায়গা, এখন তো ভালো টিচার খুঁজার পরে ওকে অ্যাডমিশন দিতে হবে, তাই না? তো এরকম করে খুঁজে টুজে একটা গানের স্কুল পেয়েছে, তো ঠিক আছে। তো জেনারেলি এটা সানডে হয়, হ্যাঁ, সানডে হয়, তো ভালোই হয়েছে। বলছে ওর বাবা বলেছে আমি নিয়ে যাব, নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ফাইন। আর যেদিন আমি পারবো না, কারণ ওনার নাকি ওরকম কোনো ওই রকম টাইপের ছিল না যে পার্টিকুলার সানডেই ছুটি হবে, তো উইকডেজে যে কোনো একদিন ছুটি হতে পারে, বাট উনি সানডে চুজ করেছে সো দ্যাট নির্মল তো ঘরে থাকবে। অনেক সময় নির্মলও বড় হয়েছে, দিদিকে নিয়ে গিয়ে নিয়ে মানে প্রথম প্রথম তো নিয়ে যাওয়া নিয়ে আসা করতেই হবে। তারপর তো নীলা একাই পারবে, ঠিক আছে, ফাইন। তো প্রথম প্রথম মেয়েদেরকে, মেয়ে কেন ছেলে মেয়ে উভয়কে ছাড়তে একটু তো ভয় লাগে, নিজেরাই চিনি না যে জায়গা, তাই না? তো যাই হোক, তো এরকম করে ঠিকঠাক হলো, স্কুল ঠিক হলো, এর 11-12 ঠিক হলো। আচ্ছা, 11-12 একটা জুনিয়র কলেজ থেকে পড়ছিল, হ্যাঁ, নীলা, ঠিক আছে, সব ঠিকঠাক চলছে। কিন্তু নীলার না একটা, নির্মল যেটা বললো, আমার দিদি জানো তো ওর বিয়েতেও রজনীগন্ধা ফুল পড়েনি, হ্যাঁ। তো রজনীগন্ধা ফুল বলো, মানে ওর না অ্যালার্জি, খালি সর্দি চলে আসবে আর হাঁচি হাঁচি দিতে থাকবে আর কি, হ্যাঁ। কোনো মতে আর কি বর্মলাটা হয়েছিল, বর্মলাটা হওয়ার পর ফুলগুলি সরিয়ে দেওয়া হয়েছে, ওর এতটা অ্যালার্জি, হ্যাঁ। তো নীলার এই অ্যালার্জি আছে, আর ও ডিম খেতে চাইতো না, ডিমে ওর অ্যালার্জি, মানে ডিম খেলে না র্যাশ বেরিয়ে যেত, অনেকেরই আছে, তো ডিম খেতে পারে না ও। ডিম, চিংড়ি মাছ এসব খেতে পারে না, খেলেই আর কি চুলকুনি শুরু হয়ে যায়, তো ও খায় না, ঠিক আছে, ফাইন। সব মানে ছোট থেকে এরকম, মা তো সবই জানে, তাই না? তো ওইরকম মোতাবেক, মানে ওইরকম ভাবে ওকে খাওয়া দাওয়া দেয়, চিংড়ি মাছ হলে ওর জন্য অনেক কিছু রান্না হয়। আহ নীলা না খুব শান্ত একটা মেয়ে ছিল, মানে সত্যি কথা বলতে গেলে আইডিয়াল, হ্যাঁ। তো নির্মল বলেন যে আমারও তো এখন সন্তানাদি হয়েছে, এরকম কি আমার দিদির মতো যদি 10টা সন্তানও থাকতো আমার কোনো প্রবলেম হতো না, হ্যাঁ, এতটাই শান্ত, শাক চড়ে রা কাটে না ওই। মানে সত্যি কথা বলতে গেলে আমি আমার দিদিকে উত্ত্যক্ত করতাম, ও অবভিয়াসলি আমি করলে তো রিয়েক্ট তো করবেই, তথাপিও আর কি কোনোদিন ওই যে মা বাবাকে নিয়ে আমাকে নিয়ে কমপ্লেন ওসব না, ও চুপচাপ হয়ে যেত ওরকম। এই দিদি আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো, ঠিক আছে, কি এই যে বললাম বহুত নম্র, ভদ্র স্বভাব, কথায় কথায় না একটু রেগে যেত, স্পেশালি মা বাবা, যেখানে মা বাবার কথায় ও কোনোদিনও রাখতোই না, হ্যাঁ, ছোট মোটো কথায়। ওর এখন ফুল ভালোবাসে, হ্যাঁ, ওই রজনীগন্ধা অনেকে দেখবে, যেহেতু রেল কোয়ার্টারে কি হয়, সামনে অনেকগুলি জায়গা থাকে না, ওই জায়গার মধ্যে অনেকে রজনীগন্ধার গাছ বা নানা রকম ফুলের গাছ, তো ওদের পাশে একজন মানে লাগিয়েছিল, ও দেখি না গিয়ে না এরকম করে গন্ধ নিচ্ছে, বাট ওর এবার সর্দি ঠর্দি কিচ্ছু হয়নি, হাঁচি ঠাচ্ছিও আসেনি, বুঝছে বা। তো আস্তে আস্তে মুড সুইং, তারপর হলো কথায় কথায় একটু রেগে যাওয়া, তো ওর মা না এসে ওর বাবাকে, হয় না যে হাজব্যান্ড ওয়াইফ রাত্রেবেলা যে কথা বলে, বলছে জানো তো এখানে আসার পর না নীলার স্বভাবটা কেমন পরিবর্তন হয়ে গেছে গো। আগে যে মেয়ে সাতছরে রাগ কাটতো না, চুপচাপ থাকতো, যা বলতাম তাই শুনতো, এখন না কেমন করে, কেমন কেমন হয়ে গেছে, মানে একটুতেই রেগে যায়, কেমন যেন করতে থাকে, হ্যাঁ। আর না ওই এখন খালি নিজের ঘরে, মানে যেহেতু বুঝতেই পারছো ওর বাবা এক ভালো পোস্টেই ছিল, মেয়ের জন্য আলাদা রুম, ছেলের জন্য আলাদা রুম, হুম। তো বলছে যে আহ একা একা খালি ঘরেই থাকে, আগে তো এত ঘরে থাকতো না, ওই রাত্রেবেলা ঘরে ঢুকতো, পড়াশোনা করতো, ওগুলি সবসময় আমার পিছিয়ে পিছিয়ে থাকতো, এখন না মেয়ে আমার পিছিয়ে পিছিয়ে থাকে না। তখন ওর বাবা বলছে যে দেখো এখন তো বড় হচ্ছে, উঠতি বয়স, হরমোনের চেঞ্জও হচ্ছে, নানা রকম পরিবর্তন আসে, তো এখানে মানুষের কিন্তু স্বভাবও পরিবর্তন হয়। তারপর হঠাৎ ওর মা বলছে হ্যাঁ জানো তো ওর গলার আওয়াজটা না মাঝে মাঝে মোটা, একদম কেমন মোটা হয়ে যায়, আমি চিনতেই পারি না, অনেক সময় সেদিন মৌ করে এরকম করে ডেকেছে, আমি তো ভাবলাম মা বলে কে ডাকলো, তারপর দেখি ও ডাকছে, ওর গলার আওয়াজটা এরকম চেঞ্জ হয়ে গেছে। তো ওর বাবা বলছে কই আমার তো একই লাগে, বলছে না গো সবসময় না, মাঝে মধ্যে এরকম করে ডাকে। তো বলছে যে এরকম এরকম করে, হ্যাঁ প্লিজ তোমরা সবকিছু কিন্তু মনে রাখবে, হ্যাঁ প্রত্যেকটা রিজন আছে ওটার জন্য, ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তো ওর বাবা বলছে যে দেখো ভোকাল কর্ডও এখন চেঞ্জ হয়, হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু সত্যি চেঞ্জ হয়, আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টও কিন্তু এই স্টেজে হয়, হ্যাঁ, ঠিক আছে। তো ও আমি বললাম খুব ভালো গান গায়। তখন না ওই সময়টা বোধহয় বিশ্বকর্মা পুজো এসছে, হ্যাঁ, বিশ্বকর্মা যেহেতু বুঝতে পারছো একটা কোয়ার্টার রেলওয়ে ইয়ে, তো ওইখানে কি হয়েছে বলতো, ওই বিশ্বকর্মা পুজোটা হয়, এবং যেহেতু পুরো বললাম একটা পাড়া কালচার, তো সবাই চাঁদা উঠিয়েছে, প্লাস তোমার একটু খাওয়া দাওয়া হবে and গান বাজনা ফাংশন হবে। তো নির্মল ওর দিদির নাম দিয়ে এসছে, বলছে আমার দিদি ভালো গান গায়, তো বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের তো ভালো সিঙ্গার লাগে। তো ওনারা আবার বলে দিয়েছেন যে কিছু কিছু বাংলা গানের কথা, হ্যাঁ, বাংলা গান, আর ও মানে
নীলা যে তোমার রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতো, তারপর আরতি মুখোপাধ্যায়ের গানগুলি খুব ভালো গাইতো, হ্যাঁ। তারপর ওই যে ওনার যে ফেমাস গান তখন তোমার 21 বোধ হয়, ওটা, তারপর হলো বেলা বোস, কিছু কিছু আছে না গান, এগুলি ও ভালোবাসতো এবং গাইতো। আর আগে যেখানে থাকতো ওখানেও ফাংশনে কিন্তু পারফর্ম করেছো। হঠাৎ এখন বেঁকে বসছে যে আমি বাংলা গান গাইবো না, আমার বাংলা গানে আমার গলাটা ঠিক হবে না, আমি হিন্দি গান গাইবো। তোর মা না এরকম করে তাকিয়েছে, বলছে তুই তো হিন্দি গান কোনোদিনও গাইতে চাইতি না, হ্যাঁ। মানে হিন্দির মধ্যেও তো অনেক মানে আছে না, ও যেগুলি গান চুজ করেছে ওইরকম গানেওয়ালা মেয়ে ও নাই, হ্যাঁ। একটু মানে আধুনিক টাইপের, মানে ফিল্মের গান। হুম। যদিও এখানে বিশ্বকর্মার ফাংশনে তুমি সব রকমের গানই গাইতে পারো, বাট ওর মা বলছে যে তুই তো এগুলি গান, আমরা আগের পাড়াতে অনেকে রিকোয়েস্ট করতো একটা হিন্দি গান গা, একটা হিন্দি গান গা, তুই তো কোনোদিনও গাস নাই, তুই রবীন্দ্রসঙ্গীত তারপর আমাদের বাংলা আধুনিক গান নিয়ে তুই সবসময় থাকতি, হঠাৎ তুই হিন্দি গান গাইবি মানে, হ্যাঁ। তো বলছে আমার ইচ্ছে হচ্ছে, হ্যাঁ। আগে গাইতাম না বলে কি এখন গাইবো না নাকি? আর এখন যদি সিঙ্গারে যদি সব রকমের গান নাই গায়, হ্যাঁ, তাহলে কিসের সিঙ্গার? সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু ঠিক, সিঙ্গাররা সব রকমের গান গাইতেই পারে, বাট দেখো প্রত্যেকজনের না এক একটা মানে আহ মাহারাত থাকে। যেমন পৌশালীর কি সুন্দর কীর্তন গান গায়, তাই না? তারপর হলো কিছু কিছু আছে যেমন অরিজিৎ সিং। অরিজিৎ সিং ও মানে ও তো মাল্টি ট্যালেন্টেড, ওর কথা বলেই লাভ নেই। বাট কিছু কিছু সিঙ্গার আছে, যেমন ওই উষা উত্তাপের যে ওরকম র্যাপ গানগুলি খুব ভালো লাগে। তো ওর যেমন মিষ্টি গলা না, ওর মধ্যে না মনে হয় কি আমাদের যে বাংলার আধুনিক সেই পুরাতন গানগুলো ওগুলো মানে খুব সুন্দর, আর সবাই ওর জন্য ওকে ডাকাডাকি করতো। সত্যি ওর গান গলায় না গানগুলি খুলতো। তো এই মেয়ে তো বেঁকে বসেছে। তো যাই হোক, পাড়ারকে যখন বলেছে, বলছে হ্যাঁ হ্যাঁ এটা ভালো, তো খুবই ভালো কথা, হ্যাঁ, হিন্দি গানও তো আমরা শুনি, আরো মজাই হবে, সবাই নাচবে ওর গানে, ওরকম। ঠিক আছে। তো এখানে কিন্তু ফাংশনটা পাড়ার মেয়ের মানে পাড়ার যারা শিল্পী আছে ওরাই আর কি মেইন শিল্পী, বাইরের থেকে কোনো শিল্পী আনা হতো না। হুম। তো ঠিক আছে। তো যেদিন বিশ্বকর্মা পুজোর দিন, আচ্ছা একটা কথা বলতে আমি তোমাদের ভুলে গেছি, নীলার একটা স্বভাব যেটা ওর কোনোদিনও হয়নি, সবসময় সন্ধ্যা, মানে ওর মা যদি সন্ধ্যা দিত একটু আমরা এটা কিন্তু করি, আমরা করি যে দুয়ারের মধ্যে একটু জলের ছেটা দেওয়া, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে জল ছেটা দেওয়া, যদিও প্রত্যেকটা না হয় মেন দুয়ারে তো আমরা জলের ছেটা দেই। এইগুলি কিন্তু নীলা করতো। কি মানে এই কোয়ার্টারে আসার কিছুদিন পর থেকে কি হয়েছে, নীলার যেমন কাল ঘুমে পায়, ওনা পুরো ঘুমিয়ে থাকে জানো, ডিউরিং সন্ধ্যা, কখন সন্ধ্যা বাতি হয়েছে, কখন কাশি ঘন্টার আওয়াজ হয়েছে কিচ্ছু টের পায় না, ও এত গভীরে ঘুমিয়ে যায়। ওর মা বলে কি রে, সন্ধ্যার সময় জেনারেলি ঘুমাতে হয় না, অলক্ষীর লক্ষণ, তুই এখন সন্ধ্যার বেলায় ঘুমানো শুরু করেছিস, হ্যাঁ, এটা তো একদম ঠিক না। তো নীলা যেমন এইসব পাত্তাই দিত না, বলছে আমার ঘুম পেয়েছে তো কি করবো, সারাদিন কলেজ ক্লাস ক্লাস করে এসেছি, টায়ার্ড হয়ে যায়, তারপর ওখান থেকে ডাইরেক্ট টিউশনেও যায়, টিউশন করে আস্তে আস্তে ঘুম পেয়ে যাইতে ঘুমিয়ে গেছি। কি বলবে, হ্যাঁ এটা তো ঠিকই, ফাইন। তো আর কিছু বলে না। তো বিশ্বকর্মা পুজোর দিন কি হয়েছে, ও গেছে আর কি, ওর যখন প্রোগ্রাম হবে তখন আরতি, সন্ধ্যা আরতিটা শুরু হবে, তাই বলেছে একটুক্ষণের জন্য প্রোগ্রামটা স্থগিত রাখো, তখনই আর কি নীলা শুরু হবে, প্রেজেন্ট করবেও। স্থগিত রাখা, আগে আরতিটা হয়ে যাক, সন্ধ্যা আরতি যে কোনো পুজোয় কিন্তু আরতিটা হয় মাস্ট, হ্যাঁ। তো ঢাকবার যে আরতি হচ্ছে ইন দ্যাট টাইম দেখছো হঠাৎ নীলা না স্টেজের সামনে ফেইন্ট হয়ে পড়া। ওকে ধরাধরি করে নিয়ে গেল, মানে যারা পাড়া প্রতিবেশী, মানে ওরা তো নতুন এসছে, ওরা তো অনেক আগের থেকেই আছে না, তো ডক্টরকে বললো ওর অমুক ডক্টর আছে, ফোন করলে উনি চলে আসে। তো রেলওয়ের ডক্টর থাকে কিন্তু, আর যে ওনার চেনা পরিচয়ের ডক্টর যে মানে ঘরেও মানে কোয়ার্টারেও ভিজিট করে, ওনাকে ডাকা হলো। তো দেখে শুনে বললো সব ঠিক আছে, হয়তো উইকনেসের জন্য হতে পারে, কারণ ওর প্রেশারটা প্রচন্ড লো হয়ে গেছে। তো বলছে প্রেশার লো কেন হবে, হ্যাঁ প্রেশার তো লো হওয়ার কোনো কথা নেই। ও তো বলছে খাওয়া দাওয়া ঠিক করে করে, বলছে হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক করে, উপরন্তু যেগুলি খাওয়া খেলে ওর অ্যালার্জি হতো, এখন তো ওইগুলি খাওয়ারই বায়না করে, যেমন ডিম চিংড়ি মাছ খেতে চাইতো না, ডিম চিংড়ি মাছ খায়, কিন্তু এখন ঠাকুরের কৃপায় অ্যালার্জিটা হয় না। তো ডক্টর বলছে বাহ, এরকম তো জেনারেলি হয় না, বেশ ভালো কথা, তার মানে হয়তো ওটার সঙ্গে ওর মানে আমাদের যে অ্যান্টিবডি আর কি, শরীরে যে মানে প্রতিরক্ষার যেগুলি আছে, প্রতিরক্ষা যেটা করে, ওটাও বোধহয় অ্যাক্টিভ হয়ে গেছে এখন, তাই হয়তো ওরা মানে ইয়ে করে নেয় জিনিসটাকে, অ্যালার্জিটাকে আর সৃষ্টি হতেই দেয় না। তো ঠিক আছে, এটা খুব ভালো কথা। বলছে আর আগে যেটা মেয়ে খেতই না, এখন তো ওর বসতে গেলে দুটা ডিম তো মিনিমাম লাগবে, তিন চারটা ডিমেরও ইয়ে করে, আমি দুটোর বেশি দিই না, একে তো খেতো না, এখন হুট করে খাওয়া শুরু করেছে, এইরকম। ঠিক আছে। একদিন কি হয়েছে, মানে ঘটনাগুলি জাস্ট শোনো, হ্যাঁ, ও কিন্তু ক্লাস হচ্ছে, একদিন কি হয়েছে, কিছু না গো, ও মানে কি তোমার
নীলা তোমার কমার্স নিয়েছিল, হ্যাঁ, ওর পেন্সিলের দরকার পড়েছে। আর ওকে না বলে না, যেহেতু বুঝতেই পারছো নির্মল ক্লাস 9-এ, ওর জিওমেট্রির জন্য তো পেন্সিল দরকার, নিজে হারিয়ে দিদির ব্যাগ থেকে পেন্সিলটা নিজেরটা হারিয়ে ফেলেছে। বলছে আমি হারিয়ে ফেলেছি রুমকি। আমি ভেবেছি দিদি তো মানে এরকম হয়েছে, আমার পেন পাচ্ছি না, দিদির পেন নিয়ে করেছি। তখন আমাকে বলছে তুই নিয়েছিস, আচ্ছা নিয়ে থাকলে দিয়ে দে, এরকমই হতো। কিন্তু আমি না পেন্সিল দিয়ে করছি, তুমি বিশ্বাস করবে না, আমার দিদি এসে বলছে তুই আমার পেন্সিল দিয়েছিস? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ নিয়েছি, দাঁড়া এটা করে নি, করে তোকে দিয়ে দেবো। বলে বলছি কেন নিয়েছিস না জিজ্ঞেস করে আমার হাতটা ধরে না এরকম করে কামড়ে দিল, জানো, পুরো দাঁতের স্পট আমার বডির মধ্যে। আমি তো চিৎকার করে কান্না, কি করছিস করছিস, মা দেখো 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 দিদি আমাকে কামড়াচ্ছে। মা বলে দিদি কামড়াচ্ছে? মানে ওদের ওদের জন্য তো আকাশ থেকে পড়া এইসব। দৌড়ে আসলো, আসার পর দেখলো যে সত্যি সত্যি জানো তো পুরো দাগ বসে গেছে ভাই। তারপর বলছে যে ইয়ে মানে তখন বকাঠকা দিল নীলাকে, দিন দিন পুরো উদ্ধত্ত হয়ে যাচ্ছে তোমার, হ্যাঁ, অসভ্যতা আমি শিখে গেছো, কে শেখা মানে কি কোত্থেকে শিখে আসছো, কে শেখাচ্ছে তোমাকে এইসব, হ্যাঁ। আর আজকাল দেখি রাত্রেবেলা খালি হা হা হি হি আওয়াজ শুনতে পাচ্ছি। আর তখন কিন্তু ফোন ওদেরকে দেওয়া হয়নি, হ্যাঁ। তখন মানে কিপ্যাডটা ধরো এসে গেছে ওই রকম টাইপের, কিন্তু মোবাইলটা বড়রা ইউজ করতো, ছোটদের জন্য ছিল না, হ্যাঁ। এখন তো না হয় হাতের মুঠো, আর স্পেশালি কোভিড এর পরে কিন্তু এই জিনিসটা বেশি হয়েছে। তো যাই হোক, প্রচন্ড বকাবকি করছে, কার সঙ্গে কথা বলিস, হ্যাঁ। তো তখন নীলা রাগ করে বলছে কার সঙ্গে কথা বলবো, হ্যাঁ, আমার কি মোবাইল ফোন আছে নাকি কথা বলবো? বলে তাহলে রাতের বেলা কালকে আমি ওয়াশরুমে মানে ওদের মানে অ্যাটাচ টয়লেট ছিল না, বুঝেছো, ধরো লিভিং রুমে লাগোয়া এরকম টয়লেট, তো ওদের উঠে আর কি যে করতে হতো। তো বলছে তখন শুনেছি তুই হি হি করে হাসছিস কার সঙ্গে, আর আমি প্রথমে ভেবেছিলাম তুই কমিক পড়ছিস, তারপর তুই দেখছিস তুই দিব্যি কথা বলছিস, হ্যাঁ। কার সাথে কথা বলিস, কে আসে? নিশ্চয়ই লুকিয়ে রেখেছিস কোনো ফোন, আসুক আজকে তোর বাবা, হ্যাঁ। আমি খালি বলিনি মানুষটা আজকে সকালবেলা চলে যাবে বলে, হ্যাঁ, মানে ডিউটিতে চলে যাবে বলে আমি ইয়ে করতে চাইনি, আসুক তোর বাবা। তখন নীলা বলছে হ্যাঁ হ্যাঁ আসুক, আমিও দেখে নেবো কোথায় মোবাইল ফোন, দেখো দেখো আমার পুরো তল্লাশি নাও। মানে যেই মেয়ে 7 চুলের র কাটতো না, এসব এসব ভাবে মানে ঝগড়া, রীতিমতো ঝগড়া করছে, হ্যাঁ। ঠিক আছে, তো ওনার একটু মুডটা অফ হয়ে গেছে, তো এরকম ভাবে চলছে। তো ওনার বাবার বাড়ি এখন যে ট্রান্সফার হয়েছেন ওনার, ওইখান থেকে প্রায় ধরো 5-6 ঘন্টার রাস্তা। আর যেহেতু ওর 11-12 তখন মানে ওনার মাকে খালি বলতো মা আমি তো আসতে পারবো না, দুটারই এরকম, আর বড়টার তো মানে নীলার কথা বলছি, ওটার তো পুরো ক্রুশিয়াল 2 বছর। মানে ওনার হাজবেন্ডের খুব ইচ্ছে ওই যে বড় বড় কমার্স কলেজগুলি আছে না, ওইখানে মেয়েকে আর কি অ্যাডমিশন দেওয়ানোর জন্য, তো ওইগুলির জন্য তো প্রিপারেশন অনেক লাগবে, তাই না? তো যাই হোক, এইভাবেই চলছে। চলতে চলতে কি হয়েছে জানো তো, এরকম করে করে ওনার মাকে ফোন করে বলতো যে মা তুমি চলে আসো না, মা তুমি চলে আসো না। তো ওনার মা বলছে যে আমার এখানেও তো অনেক কাজ, আমি চলে গেলে না সব উল্টাপুল্টা হয়ে যাবে। ওর মামা মানে মামা মানে আই মিন টু সে নীলার মামার মেয়ে ছেলে, হ্যাঁ, ওর মা মানে মামি একা একা সামলাতে পারবে না, ওনার 3 ছেলে মেয়ে। মেয়েটা আবার নীলাকে খুব ভালোবাসে, হ্যাঁ, মানে নীলারা যখন মামা বাড়ি যায় দিদি দিদি বলে বলে, মানে নীলা ডেফিনেটলি বড়, দিদি দিদি বললে মানে আশেপাশেই থাকে। আর ছোটটা একদমই ছোট, 3 না 3.5 বছর, তো ওগুলিকে রেখে তো আসতে পারে না। তো বলছে তাহলে আর এই বছর তোমাদের সঙ্গে দেখা হবে না, ঠিক আছে ফাইন। একটু মান অভিমান। আর ওই তখন আর কি কথায় কথায় বলে মা জানো নীলাটা কেমন হয়ে গেছে, আগে যেমন নাতনি তোমার ছিল না এখন একদম ওইরকম নেই, কেমন হয়ে গেছে, কেমন করে আমাদের সাথে। তো না ওর দিম্মা বলছে যে নজর লাগতে পারে, ওকে ঝাড়াই নেয়। বলছে এখানে ঝাড়ানোর কোথায় পাবো, এটা যদি আমাদের আগের জায়গা হতো বা আমাদের শ্বশুর বাড়ির এলাকা বা বাবার বাড়ির এলাকা হতো না হয় জানা চেনা শোনা আছে, এখানে কোথায় পাবো? বলছে কথা বলবো যে মানুষের সঙ্গে যদি এইসব কথা বলি আমাকে কি ভাববে বলো তো, হ্যাঁ। তো আর এই কথা আর বের আগায় না আর কি, হ্যাঁ। তো এরকম করে চলতে থাকে। আর না নীলা না আস্তে আস্তে না শুকিয়ে যেতে থাকে। ও আমি বললাম না, অবভিয়াসলি ও ওরকম ভালো স্টুডেন্টই ছিল যে ওর বাবা চাইছিল যে ওকে ওরকম বড় বড় ইনস্টিটিউশন, মানে ইনস্টিটিউশনে পড়ানোর কথা। তো ওই জায়গায় না মেয়েটার থেকে পড়াশোনায় উল্টা ডিটোরিয়েট হওয়া, যে মেয়ে হয়তো 85% পাচ্ছিল, ওই মেয়ে নেমে 60-61% আসছে, হ্যাঁ। ওয়ারেস ও মানে ম্যাথসে তো খুবই ভালো ছিল, অ্যাকাউন্টেন্সিতে ওর ওরকম কোনো মার্কস আসছে না, ইকোনমিক্সেও মানে কি বলবো আর কি সবকিছু উল্টা পুল্টা, অথচ ওই ইন্টারেস্টেড ছিল কিন্তু মানে কমার্স নিয়ে পড়বে, তাই আর কি ওর বাবা কমার্সেই ভর্তি করিয়েছে, ঠিক আছে। তো কিছু বুঝতে পারছে না, এরকম করতে করতে পাড়া প্রতিবেশীর সঙ্গে তো কথা হয়, এক ওদের বাড়িতেও আসে ওরা, মানে নীলার মাও যায় ওদের বাড়িতে, তো এরকম করে কিন্তু চলছে, হ্যাঁ। আর একটা স্টেজ পরে যেন তো মা বাবারা ওরকম ভাবে মেয়েদের মানে মানে মেয়েদের অভ্যন্তরীণ বিষয়ে ঢুকতে পারে না,
হ্যাঁ, আর মেয়ে যদি ওরকম ভাবে কনফ্রন্ট করে, নেই দেখে নাও কি আছে না আছে, এবং তুমি চেক করে কিছুই পাওনি, অথচ তুমি মানে সবই শুনতে পাচ্ছ। মানে একদিন তো কি হয়েছে, এই কথাটা বলে নি, হ্যাঁ, না হলে আবার মিস হয়ে যাবে, যে রাত্রেবেলা একদিন উনি আবার মানে দেখার জন্যই উঠেছেন যে মেয়ে কি করছে, ঠিক দেখে আওয়াজ, হ্যাঁ, কথা বলছে, তখন ওকে কিন্তু বারবার বলা ছিল যে তুই দরজা বন্ধ করে ঘুমাবি না, দরজা খুলে ঘুমাবি, কিন্তু ও সিটকানি দিয়ে ঘুমিয়েছে। যখন নক করেছে, দরজা খুলে দেখে অ্যাজ ইফ ও যেমন ঘুম থেকে উঠেছে ওরকম করে। তো বলছে তুই কার সাথে কথা বলছিলি, বলছে তুমি উল্টা পুল্টা বলছো, কার সঙ্গে কথা বলবো, ঘরে গিয়ে দেখো কেউ নেই, সত্যি কেউ নেই। তখন ওর মা ভেবেছিল মেবি হয়তো স্বপ্নে বিড়বিড় বিড়বিড় করে, হ্যাঁ। তো একটু বকাও দিল যে বারবার বলেছি যে তোমাকে আমি দরজাটা বন্ধ করে ঘুমাবে না, কেন দরজা বন্ধ করে ঘুমিয়েছো। তো বলছে না এখন তো আমি বড় হয়েছি, ভাই হুটহাট করে ঢুকে দেয়, অনেক সময় আমার ড্রেস ট্রেস হয়তো ঘুমের ঘোরে উঠে থাকতে পারে, আমারও তো অসুবিধা হয়, হ্যাঁ। এরপরে আর কে কি বলবে বলো, ঠিক আছে। তো ওই যে বললাম আশেপাশের মানুষের বাড়ি যেত, মানে পাড়া প্রতিবেশীদের বাড়িতে যেত, লোকের বাড়ি যেত, তখন এমনি কথায় কথায়, মানে ওটা এত ভয়ঙ্কর কিছু না, তথাপি একটা জিনিস জানতে পেরেছিল যে এখানে যে বললাম 1 মাস আগে যে ফ্যামিলিটা থাকতো, ওরা খুব ভালো ফ্যামিলি ছিল, মানে এতটাই ভালো ছিল যে এখনো ওরা যাওয়ার পরেও আজ প্রায় মানে নীলার ধরো এই কন্ডিশনটা 2 বছর চলেছে, হ্যাঁ। মানে এই সময়েও ওরা ওদের কথা বলে, খুব ভালো, এখনো কথা বলি, হ্যাঁ, ফোন করি, হ্যাঁ। কিন্তু ওদেরও জানো তো কি অবস্থা, বলছে কি হয়েছে, বলছে আরে ওই ভদ্রমহিলা 3 ছেলে মেয়ে, মানে দুজন খুবই ভালো, হ্যাঁ, অ্যাক্টিভ, সবই ভালো। আরেকটা ছেলে জানো তো মানে প্রচন্ড ইন্টেলিজেন্ট, মানে ওই দুইটাকেও ছাড়িয়ে দেবে, যাকে বললাম খুব ভালো, পড়াশোনায় ভালো, সব দিকে অ্যাক্টিভ, ওইটাকেও মানে ছাড়িয়ে দেবে। কিন্তু ওই ছেলেটার না ওর 18 বছর বয়স ছিল আর কি, হ্যাঁ, ওই ঘরের বড় ছেলে আর কি। কিন্তু ও কোনোদিনও স্কুলেই যেতে পারেনি, ও প্রাইভেটে পরীক্ষা দিত, হ্যাঁ, ওরকম ভাবে মানে মা বাবারা নিয়ে যেত ডিউরিং এক্সামের সময়, এবং ঘরেই পড়তো। আহ একে তো পোলিও ছিল, আর ওর না অনেক রকমের শারীরিক অসুস্থতা ছিল, হুম। মানে ডক্টররা তো বলেই দিয়েছিল এই ছেলে বেশি দিন বাঁচবে না, ওই ছেলে যে 18 বছর অব্দি বেঁচেছে এটাই অনেক। তো ছেলেটা না কোপ আপ করে নিয়েছিল, কিন্তু যদিও জানি ইচ্ছে তো করে ওরও বাইরে, যেহেতু দেখো ও মেন্টালি কিন্তু পুরো ফিট, প্রচন্ড ইন্টেলিজেন্ট, বাট ও শারীরিক অসুস্থতার জন্য কিন্তু ও অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারতো না কোনো কিছুতে। জানলা দিয়ে দেখতো বাচ্চারা খেলতো, ওই যে গলিতে যে ওই যে কোনো কাঠ ফাট দিয়ে যে ব্যাট বল খেলে, বা গিল্লি ডান্ডা, অনেক গিল্লি ডান্ডা খেলেছো হয়তো অনেকেই, হ্যাঁ, আমি মামার বাড়িতে গেলে খেলতাম, এরকম করে মেরে গিল্লি ডান্ডা, ওর খুব ইচ্ছে করে, বা এরকম করে না, মানে অ্যাজ ইফ মানে আমিও যদি খেলতে পারতাম, বাট ওর নিজের সিচুয়েশনের সঙ্গে না কোপ আপ করে নিয়েছিল যে হ্যাঁ এটা আমার ডেস্টিনি আর কি। তো ওই ছেলেটাই আর কি মারা যায়, মারা যাওয়ার ধরো প্রায় 8-9 মাস পর ওরা এই ইয়েটা কোয়ার্টারটা ছাড়ে আর কি, মারা যাওয়ার 8-9 মাস পর। তো সব ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হলে ডেফিনেটলি পাড়া প্রতিবেশী মানুষ তো জানতো, ওর জন্য বললাম হন্টেড না। কিন্তু নীলার এই প্রবলেমটা, তো এটাকে ওরা মানে হরমোনাল চেঞ্জ এন্ড অল সবকিছুই এগুলিই ভেবেছে আর কি, হ্যাঁ। আর নীলা যদিও মানে শারীরিক দিকে মানে ও শুকিয়ে যাচ্ছিল, ওর মুখের মধ্যে মানে পিম্পলসে ভরে যেত, হ্যাঁ, কখনো কখনো পুরো পিম্পলসে ভরে যেত, আবার উইদিন 2 ঘন্টা আবার পিম্পলস নিজে নিজে গায়েব হয়ে যেত, এরকম টাইপের অদ্ভুত অদ্ভুত ব্যাপার, ঠিক আছে। তো ওরা না এটা ভেবেই নিয়েছিল হয়তো এই যে যেহেতু গ্রোয়িং স্টেজে আমাদের ইমোশনটাও তো ডেভেলপ হয়, আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে ইমোশনাল ডেভেলপমেন্ট, অনেক রকমের ডেভেলপমেন্ট হয়, তো মা বাবা ওটাই ধরে নিয়েছে। ঠিক আছে, নীলার যখন মানে এইচএসটা দেয়, দেওয়ার পর ওরা ওর মা তো মানে 2 বছর ধরে বাবার বাড়ি যেতে পারে না, না সবাই মানে উনি তো ধৈর্য হারা, বলছে আমি যাবই, হ্যাঁ আমি যাবই, তো বলছে ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, এখন তো মোটামুটি ইয়েরও মানে তোমার নির্মলেরও সেবার বোর্ড কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, 9-10 2 বছর বোর্ড কমপ্লিট হয়ে গেছে, ওর দিদি এইচএস দিয়ে দিয়েছে, তো বলছে ঠিক আছে অত তো চাপ নেই, অ্যাটলিস্ট 10-12 দিন তো থেকে আসতেই পারো। তো ওর বাবা যেতে পারেননি, তো ওনাদেরকে মানে দিয়ে মানে গাড়ি বুক করে দিয়ে দিয়েছে আর কি, বাসে উঠিয়ে দিয়ে দিয়েছে টিকিট বুক করে, এবং ওরা যায়, যাওয়ার পর তো ওরা যখন নামে, ওর দিম্মা না নীলাকে দেখে বলছে উমা ওর কি অবস্থা হয়েছে, কি সুন্দর ফুরফুরি নাতনি আমার ছিল, কেমন কালো হয়ে গেছে, তুই দেখোস না নাকি, ধ্যান দেস না নাকি, ওকে খুব বকা দিয়েছে ওর মাকে, হ্যাঁ, নির্মলের মাকে। তো বলছে আমি কি করে দেখবো তোমার নাতনি, কোনো কথা শোনো, এখন নিয়ে এসছি আমিও দেখি, তুমি শুধরাও তোমার নাতনিকে। বলছে হ্যাঁ হ্যাঁ আমার নাতনি আমার কথা শুনবে। ও দিদা যে আদর করছে না, মানে ওর দিদা প্রচন্ড বিরক্তি লাগছে নীলা যে দিদা আমাকে টাচ কেন করছে।
মানে এই জিনিসটা কিন্তু নির্মল বলছে, আমার দিদিকে যেন অনেক আমার মা চুলে তেল তেল মেখে দিত, চুল আছড়ে দিত, অনেক সময় দিদি এত ভালো ছিল না, মা কিন্তু গাল ঢলে আদরও করতো আমার সোনা মা বলে এরকম করে। কিন্তু দিদি যেমন মার টাচটাও নিতে পারতো না, মা তেল দিতে গেলে না না আমি নিজে দেবো, নিজেই হয়তো থপ করে তেল দিয়ে দিত, এরকম চেঞ্জ এসছে। হ্যাঁ, তো ডিম্মা না কোথাও মানে ওর সামনে কিছু বলেনি, ওর মাকে বলছে এবার কিন্তু আমি আমার নাতনিকে ঝাড়াতে নিয়ে যাব। হ্যাঁ, তো ওর মা বলছে নির্মলের মা, মা ওরকম কোনো কিছু না গো, কারণ ওর এরকমই এখন অভ্যাস হয়ে গেছে, এরকমই ওর হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, এগুলি কোনো উপরি হাওয়া ঠাওয়া না বা কোনো নজর টজরের ইয়ে না। হ্যাঁ, তো বলছে তুই যতই বল, হ্যাঁ আমি ইয়ে করব। তো ঠিক আছে ফাইন। তো ওই দিন মানে আমি বললাম ওর মামার মেয়ে কিন্তু দিদি দিদি দিদি, আর ওরা না গেলে না সবাই একসঙ্গে ঘুমাতো আর কি, সব বোনরা, মানে সব বোনরা, আই মিন টু সে নীলার যে কাজিন সিস্টার ব্রাদাররা ছিল, নির্মল বলে একদম চটাই পেতে দিত। ধরো নীলার মা ও দিদারা খাটের মধ্যে ঘুমাতো, ওরা একদম পুরো গল্প করতে করতে মানে ভোর, মানে পারলে ভোর করে দেয় এরকম অবস্থা, এতটাই বন্ডিং ভালো ছিল। নীলা বলছে আমি সবার সঙ্গে ঘুমাবো না, আমার একটা রুম চাই। তো দিদা বলছে যে তুই তো না আগে একসঙ্গে ঘুমাতি, তুই তো কত মানে মামা বাড়ি ছেড়ে যেতেই চাইতি না, হ্যাঁ এখন বলছিস যে থাকবি না। বলছে না আমার একা একা অসুবিধা হয়। ও ঘুমাবে না না না, জিদ করা শুরু করলো। ও মা বলছে ও মা তুই তো এরকম জিদি কোনোদিনও ছিলি না রে মা, তুই এরকম করছিস। তো কিছু ও না মুখে থম মেরে বসে আছে, রাত্রেবেলা বলে আমি ভাতও খাবো না রাগের চোটে। তখন দিম্মা বলেছে ঠিক আছে খেয়ে নে খেয়ে নে, তুই একটা কাজ কর, ওই আমাদের যে ওই রুমটা আছে ওই রুমের মধ্যে তুই ঘুমা গিয়া। হ্যাঁ, ওদের মানে গেস্ট রুম টুম ছিল, কিন্তু হ্যাঁ এই রুমে কেন ঘুমাতো, প্রচন্ড হল রুমের টাইপের ছিল তো, খাটও ছিল, নিচে বিছনাও হতো, মানে কোনো কিছু প্রোগ্রাম টোগ্রাম হলে এরকম ভাবেই মানে হতো আর কি। আর ওই রুমগুলি অপেক্ষাকৃত অনেকই ছোট, বলছে তাহলে ওই ছোট রুমে গিয়ে ঘুমা গিয়া তুই। তো গিয়ে গাছে যাওয়ার পর ও শুয়েছে, শোয়ার পর না ওর মা তো দেখে এবার হিহি করে হাসে নাকি, ঠিক ঠিক জানো তো আবার রাত্রে বেরো হি হি করে হাসা। হ্যাঁ, কথাগুলি না ওর না দিম্মাকে বলছে মা শোনো শোনো, দেখো দেখো একা একা হাসতেছে, ঘুমের চোখে এই শুরু হয়েছে, হ্যাঁ আগে তো এরকম করতো না। তো বলছে দাঁড়া তুই শোনার চেষ্টা করেছিস কি বলে। বলছি একটু একটু বোঝা যায় আবার একটু একটু বোঝা যায় না, যার মনে হচ্ছে স্বপ্নেই। হ্যাঁ, অথচ বয়ফ্রেন্ড তো নেই কোনোদিনও ওরকম, থাকলে তো চেনা পরিচয় অনেকে বলতো বা আমি জিজ্ঞেসও করেছি, বলছে নেই। হ্যাঁ, তো বলছে চল তো। তো বলছে কি কি শুনতি, বলছে শুনতাম কি। হ্যাঁ, তো কি হলো, সব মানুষ কি একই রকম হয় নাকি, হ্যাঁ তো কি হলো, হ্যাঁ আমার মধ্যেও তো কত কিছু নেই, এরকম করে বলতো। তো বলছে এগুলি কথা কাকে বলে। তো বলছে জানি না স্বপ্নে কি বিড়বিড় করে, স্বপ্নের তার আগা মাথা থাকে না। ওর দিদা পুরোপুরি কোমর বেঁধে নিয়েছে। পরের দিন সকালে নাতনিকে তো বলছে তুই কিচ্ছু বলবি না, আমি যে ওকে ঝাড়াতে নিয়ে যাব, ঠিক আছে। তো নাতনিকে নিয়ে ঝাড়াতে গেছে, যখন মানে ভদ্রলোকের উঠানে যে ঝাড়ায় আর কি, ভদ্রলোকের উঠান মাটির উঠান লাগোয়া ঠাকুরের ঘর, ওখানে উনি ঝাড়ান ঝাড়ান। হ্যাঁ, যখন উঠানে গেছে যাওয়ার পর না চিৎকার, তোমরা কেন নিয়ে এসছো বলে দৌড়ে যেই পালাতে গেছে না, ও দিম্মা ধরেছে, ওর মা ধরেছে, কিছুতেই পশুর মতো মানে ওই বলে না যে ওই যে তোমার যে ওই যে একটা যে খেলা হয় না ষাঁড়ের যে, হ্যাঁ কন্ট্রোল করা যায় না ষাঁড়গুলিকে, ওই রকম মানে এত জোর হয়ে গেছে, মাকে পারলে ছিটকে ফেলে দেয়, দিম্মাকে ছিটকে ফেলে দেয়, কিচ্ছুতে। অথচ আমি বললাম না না খেয়ে খেয়ে উইক হয়ে গেছে, দিম্মা বললো এই মেয়ের এত শক্তি। ভদ্রলোক কিছু বুঝতে পেরেছে, উনি না ওনার স্ত্রীকে বলছে তুমি ধরো। ওনার স্ত্রী ধরেছে, আর ভদ্রলোক ওর হাতটা এরকম করে খপ করে ধরে না নৃসিংহ মন্ত্র চ্যান্ট করা শুরু করলো। হ্যাঁ, উগ্রম বীরম মহাবিষ্ণু, তারপর ওম নরসিংহায় নম, পুরো পুরোপুরি একদম এক শ্বাসে বলেই চলছে বলেই চলছে। আস্তে আস্তে নীলা শান্ত হয়। আর না ওই যে তোমার রেগে গেলে যে এরকম হুম 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 এরকম করছে। হ্যাঁ, তোর মা বলে হয় তোর হয়েছে কি। হ্যাঁ, তো না উনি ইশারা দিয়ে বলে কিচ্ছু বলবেন না। তো ওকে না চুপচাপ করে না মন্ত্র বলতে 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 ওনার স্ত্রীকে ইশারা দিয়ে বলছে আসনটা এদিকে পাতো। আসনটা পাতার পর নীলাকে ওখানে বসিয়েছে, বসিয়ে বলছে, তারপর উনি না বিড়বিড় করে মন্ত্র পড়ছে আর ঘুরছে, মন্ত্র পড়ছে আর ঘুরছে। হ্যাঁ, আর হাতে লবণ ছিল। একাধিকবার আমি বলেছি লবণ কিন্তু তোমার নেগেটিভ এনার্জিকে কন্ট্রোল করতে বহুত সাহায্য করে, ইনফ্যাক্ট ঘর ক্লিনিং এর সময় পোছার সময় কিন্তু একটু লবণ দিয়ে দিলে ভালো। তো উনি মন্ত্র পড়ছেন আর না নুনের না একটা ঘেরাও, নুন নুন দিয়ে 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 ঘেরাও সৃষ্টি করেছে, করে উনি বসেছেন, বসার পর বলছে আপনার ওর সামনেই বলছে আপনার নাতনির উপরে কিন্তু বহুত বাজে হাওয়া লেগে গেছে, এটা উপরি হাওয়া, উপরি হাওয়া মানে ভূত প্রেত ওইসবের কথাই বলছেন। হ্যাঁ,
তো ওর মা বলছে যে না, ওর মধ্যে তো ওরকম কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, হ্যাঁ বয়স বাড়তে মানে যখন বাচ্চারা বড় হয় অনেক রকমের চেঞ্জেস আসে, আমার মেয়ের মধ্যে ওটা আসছে, কিন্তু ওরকম তো কোনো কিছু দেখিনি, বা আমি নিজেও কোনোদিনও কোনো কিছু ফিল করিনি। বলছে আপনাকে ফিল করাতে চাইনি বলে আপনি ফিল করেননি, আপনার পরিবারে নিশ্চয়ই অন্য কেউ ফিল করেনি। বলছে না, আমরা তো দিব্যি আছি, কেউ কোনো কিছু কোনো দেখিনি, কোনো কিছু করিনি। বলছে কারণ ও চায় না আপনারা সেটা ফিল করুন, তাই আপনাদেরকে ফিল করায়নি। তো বলছে ওকে কেন ধরেছে? বলছে সেটা তো এখন বুঝতে পারবেন। হ্যাঁ, আর আপনি নিজে দেখেছেন আপনি আপনার মেয়ে যেরকম মানে হেলথ, কিভাবে আপনাদেরকে ছিটকে ফেলে দিচ্ছিল। আমার স্ত্রী ধরেছে বলে আপনি কন্ট্রোল করতে পেরেছেন, স্ত্রীও ধরেছে কারণ স্ত্রীকেও এরকম জিনিস দেওয়া আছে, স্ত্রী ওখানে ওরকম জিনিস দেওয়া আছে, যেহেতু আমার সঙ্গে থাকে, আমি এসব কাজ করি। হ্যাঁ, তো ডেফিনেটলি ওর উপরে অনেক রকমের প্রভাব আসতে পারে, ওর জন্য আমার স্ত্রীকে কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি। তো ঠিক আছে। তো বলছে, উনি বলছেন যে সব আপনি চুপচাপ করে ওই ঠাকুরের ওখানে বসুন, কিচ্ছু আওয়াজ করবেন না, আমি বলছি। তো ও তো হু হু করছে। তখন উনি বসছে, বলছে বলছে কি তোর খুব কষ্ট আমি বুঝতে পারছি, এখন বল তুই কেন ওকে ধরেছিস। তো বলছে আমি আমি তো ওকে ধরিনি, আমি তো ওর সঙ্গে থাকি, আমি তো ওকে ধরিনি। বলছে ধরিনি মানে সঙ্গে থাকি মানে? বলছে হ্যাঁ, এখন আমি চাইছি ও কথাগুলি বলুক, তাই ও বলতে পারছে। হ্যাঁ, আমি তোর পাশে বসে আছি, মানে ঘেরার ভিতরে কিন্তু পাশে বসে আছে, আর ও চাইছে বলে ওর মুখ দিয়ে এই কথাগুলি বেরোচ্ছে, ওর ভিতরে তো আমি নেই, আমি তোর পাশে থাকি সবসময়। বলছে যে কেন থাকিস তুই? বলছে কেন থাকবো না? বলছে মানে? বলছে আমারও তো ইচ্ছে করে, আমারও ভালোবাসার মানুষ হোক, জীবন্ত দশায় আমি ভালোবাসা আমার মা বাবার থেকে পেয়েছি, ভাই বোনরাও ভাই বোনের থেকেও পেয়েছি, আর পেয়েছি করুণা। খালি এগুলি করতো মানুষ আমাকে দেখে না, খালি ইস 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 ইস। আমি না পুরোপুরি পাগল হয়ে গেছিলাম এগুলি শুনতে শুনতে। আমি নিজেকে কখনো ওরকম ভাবে ভাবিনি, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে নিজেকে কমা ভাবতে। হ্যাঁ, এগুলি শুনতে শুনতে আমার ভালো লাগেনি, কোনোদিনও ভালোবাসা আমার জীবনে আসেনি, কিন্তু আমি অত ভালোবাসা চেয়েছিলাম আমার জীবনে কেউ আসুক যে আমাকে ভালোবাসবে, যে আমাকে কেয়ার করবে। বলছে মানে আমি না বুঝতে পারছি না, তুই কে আগে খুলে বলতো। তখন বলল যে এখন আমি সবকিছু করতে পারি, এখন আমি হাওয়ায় উঠতে পারি, আমি সবকিছু করতে পারি, কিন্তু জীবিত দশায় আমি আমার পাটুকু নাড়াতে পারতাম না। যখন বলেছে পাটুকু নাড়াতে পারতাম না, উনি না এরকম করে তাকিয়েছে। হ্যাঁ, আমার অনেক কিছু করার ক্ষমতা ছিল না, কিন্তু ভগবান আমাকে বুদ্ধি দিয়ে দিয়েছিল, আমি বুদ্ধির জোরেই কিন্তু গোটা লাইফটা মানে গোটা লাইফটা মানে ওর গোটা লাইফ যতদিন ছিল আর কি, ওই লাইফটা কাটিয়ে দিয়েছি। কিন্তু ভালোবাসা তো আমিও চাইতাম। হুম, কারোর প্রতি কেউ সবাই আমাকে করুণা করতো, ভালোবাসতো না কেউ। আমিও চেয়েছি আমার ঘর হোক, আমার বিয়ে হোক। হ্যাঁ, তো বলছে তুই কে? তো বলছে আমি একটা পার্টিকুলার নাম দিয়ে দিয়েছি, আমি অমুক। বলছে কোথায় থাকতি? বলছে ওরা যেখানে এখানে থাকে আমরা ওখানেই থাকতাম, এবং সেখানেই আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করি। তো বলছে যে তুই তো ওদেরকে চিনতি না, ওদেরকে কেন ধরেছিস? হ্যাঁ, বলছে, আমি তো ওদের কাউকে ধরিনি, আমি তো ওর পাশে থাকতে চেয়েছি, তাই ওর পাশে আছি, আমি তো আর কিছু চাই না। ওকে তো কত বিপদ আপদ থেকে বাঁচিয়েছি, কলেজে কত ছেলেরা ওকে টোন টিটকারি মিন্টু ফ্লার্ট করার চেষ্টা করেছে, ওকে কত মানুষের প্রেম নিবেদন করার চেষ্টা করছে, আমি তো কাউকে ওর ধারের কাছে ঘেঁচতে দিই না, দেবো না, ও তো আমার, এরকম করে বলছে। তখন ও বলছে যে দেখ, তুই তো অশরীরী, আর এমনও না যে ও জীবত দশায় তোকে কোনো প্রমিস করেছে বা কিছু করেছে। হ্যাঁ, তখন ও বলছে কেন, ও তো আমাকে ভালোবাসে। বলছে ও তো তোকে ভালোবাসে না, তুই এই যে মাত্র বললি তুই বলাচ্ছিস বলে বলছে, তুইও নিশ্চয়ই ওকে ওই ওই ফিলিংস গুলিও তুই চাইছিস বলে ওরকম ভাবে করছে। হ্যাঁ, না হলে তো ওরকম হওয়ার না, ও তোকে দেখতেই পাইনি, তোকে কোনোদিনও দেখিনি, ও ভালোবাসবে কোত্থেকে? হ্যাঁ, তো তখন না বলছে না, আমি এতদিন পরেও আমি ভালোবাসা পেয়েছি, আমি ওর সঙ্গে সব জায়গায়, আমি তো বাইরেও বেরোতে পারতাম না, এখন ওর সঙ্গে বাইরেও বেরোই, সবকিছু করি, আমি কেন যাব? আমার এই লাইফটা তো বেশ ভালো লাগছে। তো বলছে তোর লাইফ, তোর তো লাইফই নেই, তোর তো মৃত্যু হয়ে গেছে। বলে অনেক তর্ক বিতর্ক হয়েছে, ও কিছুতেই যাবে না। তখন না ওর মাকে জিজ্ঞেস করেছে যে এরকম কিছু আছে, তখন বললো যে এমনি তো কোনো কিছু না, ইনফ্যাক্ট এই কোয়ার্টারটা ভালোই, কোনো রকমের ভৌতিক উপদ্রব ছিল না, আগেও ছিল না, কিন্তু পাড়া প্রতিবেশীর মুখে শুনলাম যে আমরা আসার আগে নাকি এরকম এরকম একটা ফ্যামিলি ছিল, যার ছেলে এরকম এরকম কন্ডিশন, এবং সে ওই শারীরিক অসুস্থতার জন্যই মারা গেছে। তো বলছে যে ওদেরকে কন্ট্যাক্ট করে কি এর বাড়ির অ্যাড্রেস নিতে পারবেন? বলছে হ্যাঁ, ফোনে ফোনে কথা হয়, আমি শুনেছি, উনি আমাকে বলেছে এতটাই ভালো ছিল, এখনো ফোনে কথা হয়। বলছে ইমিডিয়েট ফোন লাগান। তো আমি তো বললামই সবার কাছে তখন কিপ্যাড মোটামুটি নোকিয়ার ওই তোমার স্ক্রিন যে কালারিং স্ক্রিন, ওগুলোও চলে এসছে।
তো উনি ফোন লাগিয়ে বলছেন যে এরকম এরকম ওদের অ্যাড্রেস চাই। বলছে কেন হঠাৎ ওদের অ্যাড্রেস চাই? তখন উনি বললেন যে আমাকে দিন। তো উনি না বিস্তারিত সব কথা বললেন। বলছে বাপরে এই কথা কি বলছেন, আমি তো কোনো ওরা থাকাকালীন তো কোনোদিনও শুনিনি যে বড় ছেলের আত্মা উপদ্রব করেছে এইসব। বলছে ও ও নিজে বলছে ও করতে চায়নি বলে করেনি, কিন্তু ছিল আগাগোড়ার থেকে ওখানে। আপনি একটু ফোনে ওদেরকে কথা বলে অ্যাড্রেসটা দিন, আমি কথা বলতে চাই, নাহলে ফোন নাম্বারটা দিন। তো ফোন নাম্বার দেওয়ার পর ওনাকে না সব কথা খুলে বলেছে। তো ওরা তো প্রথমে বিশ্বাস করতে চায়নি, আমার ছেলে আমাকে দেখা দেবে না, কোন অচেনা মানুষকে দেখা দেবে, হ্যাঁ। তো বলছে আপনারা যদি বিশ্বাস না হন অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এই মেয়েটাকে গত 2 বছর ধরে কিন্তু আপনার ছেলে নিজের কাছে আবদ্ধ করে রেখেছে। হুম। তো কি করব জানি না, আপনারা না আসলে কিন্তু এটা হবে না, এটা আপনাদেরই দরকার, কারণ ও এত নাছোড় বান্ধব কিছুতেই যেতে চাইছে না। তখন কি করা যায়? তখন উনি বললেন মানে এখন প্রায় ওদের এখন যে পোস্ট হয়েছে না ওই লোকটার, মানে যে ছেলেটা ওকে ধরেছে ওর মা বাবা প্রায় এখান থেকে তোমার 3.5 ঘন্টার রাস্তা। তো বলছে আজকে তো কিছুতেই পসিবল হবে না। তো বলছেন দেখুন একটা মেয়ের কিন্তু জীবন মরণ, পরে কিন্তু আপনারা পস্তাবেন যে আপনার ছেলের জন্য, ও তো বুঝছে না ওর যেই যা আমি যা কষ্টের কথা শুনলাম, ওর যেই লাইফটা ও লিড করেছে সবকিছু আমি বুঝতে পারলাম। বাট আপনি কি কোনোদিনও ক্ষমা করতে পারবেন যে আপনার ছেলের জন্য আপনারা যদি আসতেন অনেক কিছু হতে পারতো, একটা মেয়ের প্রাণ কিন্তু চলে যাওয়ার জোগাড়, তাড়াতাড়ি আসুন। তো তখন ওর মা বলছে যে দেখুন দিদি, আমি আমি গাড়ি ভাড়া ঠাড়া সব দিয়ে দেব, আপনি প্রাইভেট গাড়ি করে চলে আসুন, আমি পয়সা দেবো, হ্যাঁ আমি যা লাগবে আমি পেমেন্ট করে দেবো, আপ ডাউন আপনি প্রাইভেট কারে আসেন, সেই পেমেন্ট আমি করব, এই কথা দিচ্ছি আপনাকে, আপনি আসুন আমার মেয়েটা চলে যাবে। তো এত সব বলার পর ডেফিনেটলি উনি বুঝতে পারছেন কথাটা খুবই সিরিয়াস। তো ওনারা নাকি বললেন যে আজকের দিনটা দিন, আমরা কালকে আর্লি মর্নিং আসছি, হ্যাঁ। তো ঠিক আছে ফাইন, কারণ কি ওনার হাজবেন্ডকেও তো সবকিছু বলতে হবে, হ্যাঁ। তো ওনার হাজবেন্ডও নাকি এই ফোন পাওয়ার পর আবার, যেহেতু ওর মায়ের মোবাইল থেকে ফোন করেছিল, উনি কল ব্যাক করেছেন আবার রেকটিফাই করার জন্য ঘটনাগুলি ঠিক কিনা। তখন উনি বললেন, পুরোহিত বললেন তোমার মেয়েকে কিন্তু তুমি বাড়ি নিয়ে যেও না, এখানে ও কিছু করতে পারবে না, কারণ এখানে আমার সব পুরো বাড়ি বাঁধানো, ও তোমার মেয়েকে কোনো কিছু করতে পারবে না। তুমি তোমার মেয়ে আমার এখানে থাকো, আমার স্ত্রী তোমাদের সঙ্গে থাকবে। ওই রাত্র নাকি নীলার মা নীলা এবং সেই দিদিমা চলে এসে, দিদিমা এসে তো ঘরে সব কথা বললো, তো তখন বললো যে এর জন্য ওর এতটা চেঞ্জ হয়ে গেছে বিহেভিয়ারে। তারপর দিন সকালে নাকি ওনারা আসলেন, আসার পর আহ মানে নীলার চোখ দিয়ে জল, হ্যাঁ, কাঁদতে কাঁদতে বলছে যে খুব কষ্ট হচ্ছে, অনেকদিন পরে দেখলাম মা বাবাকে, খুব কষ্ট হচ্ছে আমার, হ্যাঁ। তার মানে ও চাইছে এই ফিলিংসটা নীলা বলুক, তাই বলছে নীলা। তো যাই হোক, তো বলছে বাবা রে তুই চলে যা, মেয়েটার কষ্ট হচ্ছে, হ্যাঁ চলে যা, ওর তো কোনো দোষ নেই, আর তোর মানে তুই তোর জন্মের থেকেই তো, তোর তো এতদিন বাঁচারও কথা ছিল না, তোর হয়তো ভগবান তোকে ওই অতটুকু আয়ুই দিয়েছিল, তুই এখন ভগবানের ইয়েতে করিস না, ভগবান যেটা ডিসাইড করেছে ওরকমই চল। তো বলছে আমি তো জীবিত দশায় কিছুই পাইনি মা, সবাই সবকিছু পেয়েছে, আমার ভাই বোনরাও পেয়েছে, আমি তো কিছু পাইনি। তো বলছি যে আমরা প্রার্থনা করবো তো নেক্সট জন্মে তুই আরো ভালো লাইফ পা, তুই ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবি, তুই তুই ওকে আর কষ্ট দিস না বলে। অনেক মা তো, মার বোঝানিতে হয়তো কাজ হয়েছে, তখন ও মানতি হয়েছে যে হ্যাঁ ছেড়ে চলে যাব। ঠিক আছে, তারপর তো সব রিচুয়ালস করলো উনি, রিচুয়ালস করার পর তারপর বসে ওনারা এইসব রিচুয়ালস কমপ্লিট করার পর পুরোহিতই বললেন আপনারা চলে যান, ও আর আসবে না, যখন আপনি কথা বলেছেন এবং আপনার সঙ্গে ইয়ে করে ডিল করে নিয়েছে, কথা বলে নিয়েছে, ও আর আসবে না, আপনারা যেতে পারেন। কিন্তু নীলার মাকে বলছে নীলাকে আর ওই কোয়ার্টারে আমি মানে থাকতে দেব না, ও আপনি হোস্টেলে পাঠান বা এখানে থেকে পড়ুক সেটা আলাদা কথা। তো তখন নীলার বাবাও চলে এসেছেন এত সব কথা শুনে, আর বুঝতেই পাচ্ছেন কতটুকু ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে। তো ওরা ডিসাইড করলো, যেহেতু দেখো ও খুব ভালো স্টুডেন্ট ছিল, আমি তো বললামই হয়তো দিল্লির যে রিনাউন্ড ওইসব কমার্স কলেজে ওর হয়ে যেত, কিন্তু এই 2 বছরে ওর এত ডিটেরিওরেট হয়েছে না পড়াশোনায়, ওই পার্সেন্টেজ নিয়ে তুমি ওইসব জায়গা তো বাদই দাও, স্থানীয় কোনো ভালো কলেজেও চান্স পাবে কিনা ডাউটফুল। তো বলছে ঠিক আছে মামার বাড়ির থেকে পড়ুক, মামার বাড়িতে একটা কলেজে ও চান্স পায় আর কি। তারপর নীলার না একটু শারীরিক প্রবলেম হয়েছিল গো, ওর মাইগ্রেনের প্রবলেম হুট করে হয়ে গেছিল, অ্যালার্জির প্রবলেমটা ফিরে এসেছিল, মানে ডিম আবার খেতে পারতো না, ডিম খেলে তো পুরো র্যাশেস চলেই আসতো, চুলকানি আবার হওয়া শুরু করেছে, মানে বোঝা যাচ্ছে যে ওই প্রভাব থেকে বেরিয়ে গেছে ও। আর ওকে বলেছে যে কোয়ার্টারে আর কোনোদিন ও যাতে না যায়। আর যদিও উনি বললেন যে ওনার ও
ওনার মুক্তি বা ওর শান্তির উনি সবকিছু করে দিয়েছে, বাট তথাপিও প্রিকশনের জন্য উনি বলছে নীলা যাতে ওইখানে না যায়। কিন্তু নির্মল একটা কথা বললেন যে দিদি যায়নি, কিন্তু আমরা কিন্তু ফিরে এসেছিলাম, আমার এইচএস ওখান থেকেই কমপ্লিট হয়েছে, আমার মা বাবার যতদিন চাকরি ছিল, মানে যতদিন মানে এখানে আর কি যতটুকু টাইমিং ছিল আর কি 4-5 বছর আমরা কিন্তু এখানে ছিলাম, তারপর শিফট হয়েছি, সেটা আলাদা কথা। এবং তারপর নিয়ার বাই ও মামার বাড়ির থেকে 2-2.5 ঘন্টা দূরত্বে ওরা মানে পেয়েছিল আর কি, ওনারা আর কি উনি আর কি ইনসিস্ট করেছিলেন আর কি, আর ওনার ট্র্যাক রেকর্ড খুবই ভালো। কিন্তু তখন নির্মল বলছে আমরা কিন্তু কোনো দিনও কোনো রকমের ভয়ঙ্কর কোনো কিছু টের পাইনি রুমকি, কি বলবো তোমায়, জবের থেকে এসছি না আমি ফিল করেছি, না আমার বাবা ফিল করেছে, না আমার মা ফিল করেছে, দিদির মধ্যে চেঞ্জেস এসেছিল, আমার মধ্যে আসেনি, আমার বাবার মধ্যে আসেনি, আমার মার মধ্যে আসেনি, ইনফ্যাক্ট কোনো ভূত আমরা ফিলই করিনি। এখানে কি প্রমাণিত, ওরা যাকে ফিল করাতে চায় তারাই ফিল করবে, যাকে ফিল করাতে চায় না তারা কিন্তু ফিল করতে পারবে না। কেন বলছি, ওই যে এখানে যেমন দুটো পক্ষ আছে, যেটা আমাদের মানে সবসময় বলি আমরা যে কথায় গল্প ভুতুড়ে আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি মানে বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র, আর কিছু না। ওই যে এক পক্ষ যে বলবে দূর আমিও ভূত দেখতে যাই, আমি তো ভূত দেখিনি, না দেখলে বিশ্বাস করবো কেন, আরে ওরা চাইলেই দেখতে পারবেন, ওরা না চাইলে কিন্তু দেখতে পারবেন না, এটাই হলো মুদ্রা কথা। তো কেমন লাগলো ঘটনাটা, ভেবেছিলাম আরেকটা ঘটনা শোনাবো, তো না পুকুরের ঘটনা, হ্যাঁ দাঁড়াও, ডলি দেবনাথ পাঠিয়েছেন, ওনার ঘটনাটা আজকে শোনাচ্ছি না, অন্যদিন শোনাবো। আজকে একটা ছোট্ট ঘটনা, সুচিস্মিতার কথা মনে আছে, সে আমাদের ছোট্ট গৌহাটি সুচিস্মিতা, আহ দুজন সুচিস্মিতা আছে, হ্যাঁ একটা তো আমার বান্ধবীর মেয়ে, ওর কথা বলছি না, তো ও একটা মানে ওর ফ্রেন্ডের দাদুর কথা ও মানে শেয়ার করেছে, ছোট্ট বলে দিচ্ছি, যেহেতু বলেছিলাম আজকে দুটো ঘটনা থাকবে, দাদুর ঘটনাটা বলে দিচ্ছি। তো একটা জিনিস আমি সবসময় বলি, এখন হয়তো ওই বন্ডিংটা ওই রকম নেই আমাদের, কিন্তু আগের দিনে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা কিন্তু খুব স্ট্রং ছিল, ঠিক আছে, একজন আরেকজনকে চোখে হারাতো। তো সুচিস্মিতার ফ্রেন্ড, ওর নাম মাম্পু বলে ওরা ডাকে, মাম্পুর ঠাকুমা আগে মারা যায়, হ্যাঁ। তো ঠাকুমা আর দাদু খুবই মানে এত বয়স হয়েছে তথাপিও দুজন দুজনকে ছাড়া থাকতো না, সেটা কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য না, মানসিক শান্তির জন্য। একটা স্টেজ পরে ফিজিক্যাল অ্যাট্রাকশন কোনো কাজে আসে না, মানসিক এবং সেই ভালোবাসাটার টানেই কিন্তু মানুষ একে অপরের কাছে বাধা হয়ে রয়ে যায়। মৃত্যুর পর থেকে দাদু খালি ঠাকুমার স্বপ্ন দেখে আর খালি বলে আই বুইরা, এটা কিন্তু আসামের ঘটনা, হ্যাঁ, তো বাঙ্গাল ভাষাটাই চলে, আয় বুইরা, আমি আগে গেছি গিয়া, হ্যাঁ তুই আবি না আমার লগে, এই না কইছিলি, তুই তুকারি করে, হ্যাঁ কারণ কি ওনার মানে ঠাকুমা দাদু রাগ করলে তুই তুকারি নাকি করে ঝগড়া করতো, সো সুইট না, বলছে তুই না কইছিলি আমার সারা তুই থাকতে পারবি না, হ্যাঁ তুই বুইরা আমি মইরা গেছি, তুই আসুস কেল লিগা, তুই আয় আমার লগে। তো না ওর দাদু খালি স্বপ্ন দেখতে উঠে না, খালি ওনার পুত্রবধূকে বলতেন যে আজকে জানো তো তোমার শাশুড়ি মার স্বপ্ন দেখেছে, আমাকে আবার স্বপ্নের মধ্যেও ঝগড়া করছে, বলছে আমি কেন ওকে একা ছেড়ে, মানে ও মারা গেছে, আমি কেন যাই না, আমি কেন যাই না। তো তখন ওনার পুত্রবধূ বলছেন বাবা আমরা তো সবাই জানি আপনি আর মা কেমন, আপনাদের দুজনের ভালোবাসা ছিল, আর ওই যে মায়ের সঙ্গে যে খুনসুটি করতেন ওইগুলি স্বপ্ন দেখছেন, কিছু না বাবা, অত ভাবা চিন্তা করবেন না, নাতনি নাতনিদের কথা ভাবেন, হ্যাঁ আপনার নাতনি আছে নাতি আছে, তো বলছে যে নাতিকে বলবো না আপনার সঙ্গে ঘুমাতে, বলছে না না আবার বুড়ি আয়া না নাতি জ্বালায়, এরকম করে বলছে। তো যাই হোক, একদিন কি হয়েছে, মানে সুচিস্মিতা যে সেই বান্ধবী মাপু, ওরা না দম করে আওয়াজ শুনেছে, উঠে মুঠে দৌড়ে মানে উঠেছে, কি হয়েছে, যেহেতু দাদু একা ঘুমায়, তো গিয়ে দেখে দাদু খাটের থেকে পড়া, আর না চিৎকার করছে, বলে বুড়ি শান্তি শান্তি দে, হ্যাঁ আমি কি করবো এখন, কি আমি এই বয়সে কি নিজের মানে, আমি ওই টার্মটা ইউজ করছি না, হ্যাঁ বুঝে যা কোন টার্ম, আমি কি নিজেকে নিজে মানে মেরে ফেলবো নাকি, আমি আত্মহননের পথ বেছে নেবো নাকি, হ্যাঁ হ্যাঁ এই বয়সে তুই আমার কি করতে বস এগুলি, হ্যাঁ রাগে চুটে ফালাই দিস খাটের থেকে, এরকম করে বলছে। তখন ওর মানে এরকম করে তো বলছে, বক 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 করছে, তো এদিকে চোখে জল, মানে উনি ওনার ওয়াইফকে মিসও করছিলেন, উনি কি করবেন বুঝতে পারছেন না, এই বয়সে এসে কি ওই পথটা বেছে নেওয়ারও মন চাইছিল না, কারণ হয় না যে আমাদের ঠাকুমা দাদু বা আমরা, হ্যাঁ মা বাবুরা বলতো যে যার যখন সময় হবে ভগবান নিয়ে যাবে, হরির প্রতি একটা অ্যাট্রাকশন, যে হরির নিয়ম বিরুদ্ধে আমি যাব না, ভগবান যতটুকু লিখেছে অতটুকু ভোগ করে যায়, না হলে তো ওনার যে আমার মানে ওনার লেখা বা উনি যা ভেবে রেখেছেন তার অপমান করা হবে, তাই না। তো
তো ওরকম করে মানে উনি অঝরে কাঁদছে, বউকে মিসও করছেন আবার এরকম করে বলছেন। তখন না ওই মানে ওনার যে ছেলে বলছে যে বাবা তুমি বেশি ভাবো হয়তো মার ব্যাপারে। হ্যাঁ, তো তখন ওনার পুত্রবধূ বলছে যে আমি তো বললামই যে মানে ওর ভাইয়ের কথা বললো, মামপুর ভাইকে বাবার সঙ্গে ঘুমাতে, বাবাই না করলো, বলছে তোমার শাশুড়ি মা আসে নাকি নাতিরে আবার যদি জ্বালায়। তো বলছে যে তোমরা যাও, আমি বাবার সঙ্গে ঘুমাই, তো ঠাকুর মশার সঙ্গে একটু কথা বলবো আর ডাক্তারের কাছে যাবো। এতটা ভালো না, না স্লিপিং পিল মানে আই মিন টু সে ঘুমের ওষুধ যদি দেওয়ার দরকার তো ঘুমের ওষুধ দেওয়া ভালো। তো তখন ওর দাদু বলছে ওই আমার তো ওরকম কোনো অসুবিধা হয় না, আমি তো ঘুমিয়ে যাই, তোর মা স্বপ্নে এসে খালি আমাকে এরকম এরকম করে বলে। তো যাই হোক, পরের দিন পুরোহিতকে ডাকা হয়েছে, প্লাস ডক্টরকেও মানে ফ্যামিলি ডক্টরকে ডাকা হয়েছে, যেহেতু মানে অলরেডি পড়ে গেছে, বুঝতেই পারছো এই বয়সে কোমর যে ভাঙেনি এটাই ভগবানের অশেষ কৃপা। তো ডক্টর দেখে বলছে যে না ওই অয়েনমেন্ট দিয়েছে, ওষুধ দিয়েছে, আর পুরোহিত বলেছে যে উনি ওনার অ্যাট্রাকশনে বাধা হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে, 1 বছর না গেলে তো ওরকম কাজ করা যাবে না। তো উনি বলছে কিছু না, আপনি একটু ঠাকুর দেবতার নাম নিয়ে থাকেন, আর ঠাকুর একটা মাদুলি আর কি বলছে, একটা মাদুলি দেবো, মাদুলি আপনি ধারণ করবেন, অসুবিধা হবে না। তো ওই মাদুলি ধারণ করার পর মানে ম্যাজিক ভাবে না ঠাকুমার স্বপ্ন আসে, না ঠাকুমাকে এরকম ভাবে মানে খাট থেকে পড়ে যায়, কোনো কিছু হয় না। প্রথম প্রথম ওনার ছেলে ঘুমিয়েছিল, নাতিকেও দেয়নি, কিন্তু যখন দেখে বাবা ওঘরে ঘুমাচ্ছে তারপর অবশ্য কোনো অসুবিধা হয়নি। সুস্মিতা বললো আন্টি এই ঘটনাটা প্রায় 3.5 বছর হয়ে গেছে, দাদু কিন্তু এখনো জীবিত, ঠাকুমাকে আর দেখেনি। আমার মনে হয় সুচিস্মিতা ঠাকুমার প্রচন্ড রেগে গেছেন, কারণ ভেবেছিল হয়তো ওনার জীবন সাথী তো, এতদিন বলেছে একসঙ্গে থাকবো একসঙ্গে থাকবো, হুট করে একা হয়ে গেছিলেন সেটা নিতে পারিনি। আর দাদু ওনাকে এরকম করে বলছেন, হ্যাঁ, যে নিজে তো গেছো গিয়ে, আমার যতটুকু জীবন আমার তো কাটায় আসতে হবে, হ্যাঁ ভগবানের নিয়ম বিরুদ্ধে কি করে যাব। কোথাও না কোথাও হয়তো অভিমানের জন্য চলে গেছে, বাট কখনো কখনো আত্মাটাও অবুঝ হয়, তখন বোঝাতে হয়, কিছু করার নেই, কারণ এটা তো ঠিক ডেস্টিনি, আমাদের যতটুকু লিখে রেখেছেন আমাদের কিন্তু ভোগ করতে হবে আর করা উচিত। এটার উপরে যে এই নিজে নিজে পথ বেছে নাও, এটা কিন্তু ভগবানের একটা ডিসিশনকে অপমান করা হয়, তাই না, যেটা আমাদের জন্য নিয়েছেন। পরমাত্মার কাছে সব ছেড়ে দাও, উনি ঠিক করবেন। তো এই ছিল ছোট্ট একটা ঘটনা, কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। আহ সপ্তাহের মঙ্গল এবং শুক্রবার ঠিক দুপুর 3টায় চলে আসে এপিসোড, এবং শনিবার আমি লাইভে আসি। এখন একটু মানে 10টায় আসতাম, এখন 8টায় আসছি, তো হয়তো 8টায় কন্টিনিউ করব, কারণ পরীক্ষার মরশুম বুঝতেই পাচ্ছেন, মানে বোর্ড বুঝতেই পারছেন। তো আপনাদের সঙ্গে লাইভে দেখা হবে। লাইভ অ্যালার্টটা প্লিজ চেক করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কে কোথার থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না, জীবনের 1001 গল্প দেখতে ভুলবেন না। তো চলুন আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।